ভিশন 24 এর সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়েছি প্রবাসী লাইভ আপডেট নিয়ে। প্রবাসীদের আপনারা জানেন যে ভিশন 24 প্রবাসীদের প্রতিদিন এই সময়টায় 11টায় প্রবাসীদের বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি প্রবাসীর বিভিন্ন খবর, আনন্দ, দুঃখ, ব্যর্থতা, সাফল্য, সংগ্রাম, অধিকার, মূল খবরগুলো তুলে ধরার চেষ্টা করে। আমরা আজকে প্রতিদিনের মতো আমরা আজকে লাইভে যেতে চাই প্রধান খবরগুলো। আজকে প্রবাসীদের জন্য সবচেয়ে বড় যে খবরটি আছে সেটি হচ্ছে ইতালি কাগজবিহীন অবৈধ প্রবাসীদের জন্য আদালত একটি ঐতিহাসিক সুখবর দিয়েছে। এটা ইতালির আদালত দিয়েছে। মূল খবরটা হচ্ছে এরকম যে ইতালিতে বসবাসরত কাগজবিহীন মানে অবৈধ বাংলাদেশি সহ অন্যান্য অভিবাসীদের জন্য দেশটির সাংবিধানিক আদালত একটি গুরুত্বপূর্ণ এবং স্বস্তির রায় দিয়েছেন। রায়টা হচ্ছে এরকম যে পূর্বে যাদের সানাতরিয়া বা বৈধকরণের আবেদন সামান্য জটিলতা বা নিয়োগকর্তার ভুলের কারণে ঝুলেছিল অথবা বাতিল হয়ে গিয়েছিল, এই রায়ের ফলে তারা হচ্ছে অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর সহায়তা নিয়ে নিজেদের ফাইল পুনরায় পর্যালোচনার আবেদন করতে পারবেন। ফলে এক কথায় বলা যায় হাজারো বাংলাদেশি নতুন করে ইতালির কাগজ পাওয়ার একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। ইতালিতে যারা অবৈধ হয়ে পড়েছিলেন, যারা কাগজ জমা দিয়েছিলেন কিন্তু যাদের কাগজটা আসলে কর্তৃপক্ষ সরকার অনুমোদন দেয়নি বিভিন্ন ভুলের কারণে, তারা পুনরায় আবেদন করতে পারবেন। এটা নিঃসন্দেহে বিরাট বড় খবর ইতালি প্রবাসী বাংলাদেশিদের জন্য, মূলত যাদের কাগজ নেই কিংবা অবৈধ হয়ে আছেন তাদের জন্য। এর বাইরে মধ্যপ্রাচ্যে আপনারা জানেন মধ্যপ্রাচ্য এবং কর্মসংস্থান নিয়ে একটি খবর আছে। সেটি হচ্ছে যে 5 বছরে 1 কোটি কর্মসংস্থানের একটা মেগা পরিকল্পনা আছে। প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আগামী 5 বছরের জন্য একটি নতুন রোডম্যাপ উন্মোচন করেছে। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী শ্রমবাজারের উপর নির্ভরতা কমিয়ে ইউরোপ এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে দক্ষ জনশক্তি পাঠানোর পরিকল্পনা আসলে করা হচ্ছে। দেশের 110টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারকে আধুনিকায়ন করা হচ্ছে এই জন্য। এছাড়া প্রবাসীদের জন্য ডেডিকেটেড হাসপাতাল, স্কিল ইনভেস্টমেন্ট পার্ক এবং প্রবাসীদের জন্য আলাদা আবাসনে বা প্রবাসী সিটি করার পরিকল্পনাও নীতিমালায় যুক্ত হয়েছে। দর্শক, এর পাশাপাশি রেমিটেন্সের একটা রেকর্ড হয়েছে, এটা বলতেই হয়। জুলাইয়ের প্রথম 13 দিনেই $1.43 বিলিয়ন বাংলাদেশে এসেছে। আসলে সবসময় আমি যে কথাটা বলি সেটা হচ্ছে যে এই রেমিটেন্স যোদ্ধারা হচ্ছে বাংলাদেশের সূর্য সন্তান। এই রেমিটেন্স যোদ্ধাদের কারণে প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ এখনো মেরুদণ্ড শক্ত করে টিকে আছে। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হওয়ার পরও এখনো টিকে আছে বাংলাদেশ। এত দুর্নীতির পরও বাংলাদেশ টিকে আছে কেন জানেন? শুধুমাত্র এই রেমিটেন্স যোদ্ধাদের অবদানের কারণে। খেটে খাওয়া মানুষগুলো মানে দিনে পুড়ে রাতে না ঘুমিয়ে, নিজে না খেয়ে, অনাহারে অর্ধাহারে থেকেও দেশে তাদের স্বজনদের জন্য টাকা পাঠাচ্ছে। আর এই টাকাই কিন্তু এই দেশটাকে সমৃদ্ধ করছে, যে কারণে আমরা এখনো টিকে আছি। এত দুর্নীতি, এত হতাশা, এত কিছুর পরও, এত টাকা পাচারের পরও বাংলাদেশ টিকে আছে। অথচ এই প্রবাসীদেরকেই আমরা দেখি যে আমাদের প্রধান যে এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে কত ধরনের হয়রানির মুখে পড়তে হয় তাদেরকে। আজকে আমাদের রিপোর্টার সামিউল হক খান সারাদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিলেন। তিনি সেখান থেকে যে তথ্যগুলো দিলেন, এখনো ট্রলির যে সংকটটা ছিল সেই সংকটটা কাটেনি। বিদেশ থেকে একজন প্রবাসী মানে দিন রাত একাকার করে কাজ করে দেশে ফিরছেন। দেশে ফিরে এসে এয়ারপোর্টে নেমে একটা ট্রলি পাচ্ছেন না। এত বড় একটা বোঝা নিজের কাঁধে নিয়ে হেঁটে সামনে এগোতে হচ্ছে। একটি বিশ্রী দৃশ্য কি পৃথিবীতে আর আছে বলেন? যারা নীতি নির্ধারণের পর্যায়ে আছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা এত বিশ্রী দৃশ্য দেখে কেমনে হজম করেন বলেন তো? একটু কষ্ট লাগে না? একটা প্রবাসী এত কষ্ট করে এত বছর পর দেশে আসলে, এসে তার নিজের বোঝাটা নিজের কাঁধে করে এগোতে হচ্ছে, একটা ট্রলি পাচ্ছে না। একটি ভয়ঙ্কর বিশ্রী দৃশ্য পৃথিবীতে আর আছে বলেন? আমার নিজেরই তো লজ্জা হয় এই দেশের নাগরিক হিসেবে কথা বলতে এই বিষয়গুলো নিয়ে। আপনাদের কি চোখে পড়ে না এই বিষয়গুলো? যান, এয়ারপোর্টে যান, প্রোটোকল ছাড়া যান, একা যান, ছদ্মবেশে যান,
গিয়ে দেখেন প্রবাসীদের কি অবস্থা। যাদের রক্ত ঘামে, যাদের রেমিটেন্সের টাকায় দেশ চলে, আপনি বেতন পান, আমি বেতন পাই, তাদের সঙ্গে এরকম অন্যায্য আচরণ কোনোভাবেই করা কারোই উচিত নয়। এটা আমাদের সবার মাথায় রাখা উচিত। আপনাদের ছদ্মবেশে যাওয়া উচিত, গিয়ে দেখা উচিত সত্যিকার অর্থে বিমানবন্দরের কি অবস্থা, কি হাল হকিকত। এখনো ব্যাগ চুরি হয়ে যায়, লাগেজ চুরি হয়ে যায়, লাগেজের মধ্যে মূল্যবান মালামাল পাওয়া যায় না। ইমিগ্রেশন পয়েন্টে গিয়ে এখনো 71 জনের মতো মানুষ পালিয়ে চলে আসে, কেউ টের পায় না, তাদের ধরতে পারে না, এত সুরক্ষিত একটা স্থানে। এটা কি করে সম্ভব? স্যার মহাশয়রা, মাননীয় মন্ত্রী মহোদয়রা, আমাদের স্যারেরা, আপনারা কি এগুলো দেখেন না? এগুলো বিনীতভাবে দেখার অনুরোধ করছি। একটু প্রবাসীর দিকে তাকান। এসব কথা বলেই তো নির্বাচন করেছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন। তাহলে তাদের সুখ দুঃখটা দেখবেন না? যাদের টাকায় বেতন পান তাদের সুখ দুঃখ দেখবেন না? প্লিজ দেখেন। এখন না দেখলে ভবিষ্যতে আর দেখার সুযোগ পাবেন না। দর্শক, আমরা পরের খবরে যেতে চাই। রেমিটেন্সের কথাটা আরেকটু বলি নেই যে 1.427 বিলিয়ন মার্কিন ডলার এসেছে। এরপরে মালয়েশিয়া এবং সৌদি আরব একটা খবর আছে, সতর্কতা এবং জরুরি নির্দেশনা আছে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে একটা অভিযান চলছিল, এটা এখনো চলমান রয়েছে। সম্প্রতি 81 জন বাংলাদেশি সহ 113 জন অবৈধ অভিবাসীকে আসলে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। প্রবাসীদের সবসময় সঠিক কাগজ সাথে রাখার অনুরোধ জানানো হয়েছে মালয়েশিয়ায় অবস্থিত আমাদের দূতাবাসের পক্ষ থেকে। আর সৌদি আরবের বিষয়টি হচ্ছে এরকম, সৌদি সরকার প্রবাসীদের ওয়ার্ক পারমিট এবং কাজের চুক্তিপত্র নিয়ে নতুন করে কিছু কড়া নির্দেশনা জারি করেছে, যা প্রবাসীদের কর্মক্ষেত্রে মেনে চলা একান্ত বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ আর এর বাইরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা আছেন তাদের জন্য যে সতর্কতাগুলো আছে, কাতার, ওমান, কুয়েত, বাহরাইন, এই দেশগুলোতে থাকা প্রবাসীদের জন্য সতর্কবার্তাগুলো হচ্ছে এরকম। যেহেতু এখন একটা যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, এই যুদ্ধ কোন দিকে মোড় নেয় সেটা বলা খুব মুশকিল হয়ে যাচ্ছে। কোথায় কখন ক্ষেপণাস্ত্র আঘাত হানে, কোথায় কখন ড্রোন এসে পড়ে বোমা সহ, এটা বলা মুশকিল। এই জন্য বলা হচ্ছে যে আপনারা আবাসিক এরিয়াতে থাকুন, কর্মক্ষেত্রে থাকুন, বাইরে রাস্তাঘাটে বা সামরিক এলাকায় বা ওরকম গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কম যাওয়ার জন্য আসলে অনুরোধ জানানো হয়েছে দূতাবাসগুলোর পক্ষ থেকে। এর বাইরে নিজেদেরও তো সতর্কতার একটা বিষয় আছে, তাই না? আমরা এই সতর্কতাগুলো যদি মেনে চলি নিজেদের জন্য ভালো হবে। দর্শক, এর বাইরে সিঙ্গাপুরের একটা খবর আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চরমপন্থার জেরে 2 বাংলাদেশিকে সিঙ্গাপুর সরকার ফেরত পাঠিয়েছিল। এই খবরটা আপনারা জানেন, কিন্তু এখন আজকে যেটা মূল খবর সেটা হচ্ছে এই 2 বাংলাদেশির যেই ওয়ার্ক পারমিট ছিল সেটিও বাতিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ এবং তাদেরকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। তারা কখনো কোনোদিন সিঙ্গাপুরে ঢুকতে পারবে না। খবরটা হচ্ছে এরকম, সিঙ্গাপুর সরকার চরমপন্থী এবং উস্কানিমূলক সোশ্যাল মিডিয়া পোস্ট করার দায়ে 2 বাংলাদেশি নির্মাণ শ্রমিকের কাজের অনুমতি বাতিল করে দেশে ফেরত পাঠিয়েছে। সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ জানিয়েছে এই 2 বাংলাদেশি কর্মী হলেন তায়ানি মোহাম্মদ রিশাদ, তার বয়স 25 বছর, এবং ইসলাম শহীদুল, তার বয়স 37 বছর। তাদের বিরুদ্ধে বাংলাদেশে চরমপন্থী কর্মকাণ্ডকে সমর্থন এবং ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। তবে সিঙ্গাপুরে তারা কোনো হামলার পরিকল্পনা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিলেন না। এই ঘটনার পর সিঙ্গাপুরে থাকা বাংলাদেশি কর্মীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আরো সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে। দর্শক, আমি একটা কথা বলতে চাই যে যখন যে দেশে থাকবেন সেই দেশের নিয়ম কানুন আপনাকে মানতে হবে। আপনি সিঙ্গাপুরে থাকবেন কিন্তু আচরণ করবেন বাংলাদেশের মতো, সেটা হবে না। সিঙ্গাপুরের যে নিয়ম কানুন সেই নিয়ম কানুন আপনাকে মেনে চলতে হবে। আপনি সৌদি আরবে আছেন কিন্তু আপনি আচরণ করছেন আপনার বাড়ির মতো, বাংলাদেশের মতো, সেটা হবে না। সৌদি সরকারের যে নিয়ম সেটা আপনাকে মানতে হবে। আপনি যদি সেই নিয়ম কানুন না মানেন তাহলে আপনাকে বিপদে পড়তে হবে, আপনাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, আপনাকে জেলে ভরা হবে, আপনাকে ব্ল্যাক লিস্টেড করা হবে, আর কোনোদিন ওই দেশে আপনি আর যেতে পারবেন না। সুতরাং আপনি কি লিখছেন ফেসবুকে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দেশে এবং দেশের বাইরে সব ক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়ায় যা লিখছেন সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ভেবে চিন্তে লিখবেন, অনেক ভেবে চিন্তে লাইক দিবেন, অনেক ভেবে চিন্তে শেয়ার করবেন। উস্কানিমূলক কর্মকাণ্ডকে কোনোভাবেই সমর্থন করার কোনো সুযোগ নেই, পৃথিবীর কোনো দেশ এটা করে না। দর্শক, এর বাইরে আমরা মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে একটা
তুলনামূলক চিত্র নিয়ে কথা বলতে চাই। এখন সবচেয়ে বেশি মানুষ কোন দেশটিতে যাচ্ছে দর্শক, আপনার কি মনে হয়? আপনি একটু মতামত জানাতে পারেন এই মুহূর্তে। সবচেয়ে বেশি মানুষ কোন দেশে যাচ্ছে এখন? 1 নম্বরে কোন দেশ? বাংলাদেশ থেকে বর্তমানে বর্তমানে সবচেয়ে বেশি কর্মী যাচ্ছে সৌদি আরবে। বিএমইটি এবং অভিবাসন বিশেষজ্ঞদের যে সর্বশেষ তথ্য, সেই তথ্য বলছে যে মোট যতজন মানুষ যাচ্ছে তার প্রায় 70% কর্মী যাচ্ছেন সৌদি আরবে। আর এরপর দ্বিতীয় অবস্থানে আছে কাতার এবং তৃতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর। আর আরেকটা খবর হচ্ছে সৌদি আরবে বিশেষ করে যারা যাচ্ছেন তাদের বেশিরভাগই অদক্ষ কর্মী যাচ্ছেন। হ্যাঁ, বারবার এই কথাটা সরকারের পক্ষ থেকে বলা হয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এই গণমাধ্যম কর্মীদের, আমরা গণমাধ্যম কর্মীরাও যারা প্রবাসীদের নিয়ে কাজ করি তারও বারবার বলি, এবং আমি প্রতিবার এই কথাটা বলি যে দক্ষ হয়ে বিদেশে যান, অদক্ষ হলে দেশেও আপনি কোনো সুযোগ কোনো কিছু করতে পারবেন না, বিদেশে তো পারবেনই না। দক্ষ হয়ে যান, সম্মানজনকভাবে বাঁচতে পারবেন, সম্মানজনক বেতন পাবেন, চাকরি নিয়ে আপনার টেনশন করতে হবে না, আপনার বেতন নিয়ে মাস ঘুরে আসলে বেতন পাবেন কিনা এটা নিয়ে টেনশন করতে হবে না। যারা দক্ষ কর্মী তাদের চাহিদা পৃথিবীর সব জায়গায় সব সময় থাকে, সুতরাং যে কোনো একটা কাজ শিখে যান। অদক্ষ হয়ে গিয়ে 15-20 হাজার টাকা বেতনের চাকরি সৌদি আরবে গিয়ে করার চেয়ে বাংলাদেশে কাজ করা অনেক ভালো। আর যদি দক্ষ হয়ে আপনি যান কোনো একটা কাজ শিখে, তাহলে আপনি আপনি ওই দেশে গিয়ে আপনি এর 5 গুণ বেশি 1 লাখ টাকা বেতন পাবেন। কোনটা ভালো? 6 মাস কষ্ট করে ট্রেনিং নিয়ে তারপর বিদেশে যান, 5 গুণ বেশি বেতন পাবেন। অদক্ষ হয়ে বিদেশে যাওয়ার কোনো মানে হয় না। ওমান ভিসার একটা আপডেট আছে বাংলাদেশিদের জন্য। ওমানের ভিসা চালুর প্রক্রিয়াটি ইতিবাচক দিকেই আছে, ইতিবাচক মোড়ে রয়েছে বলা যায়। ওমানে নিযুক্ত বাংলাদেশের যেই রাষ্ট্রদূত তিনি জানিয়েছেন যে স্থগিত থাকা ভিসাগুলো পুনরায় চালু করার জন্য ওমান সরকারের সাথে উচ্চ পর্যায়ের আলোচনা প্রায় শেষ পর্যায়ে আছে। শিগগিরই সুখবর আসতে পারে, এবং তবে এখন শুধু দক্ষ এবং পেশাদার ও নির্দিষ্ট ক্যাটাগরির কিছু ভিসা সীমিত পরিসরে চালু করা হবে। একটু আগে যে কথাটা আমি বলছিলাম সেই কথাটাই আবারও আসছে, সেটি হচ্ছে দক্ষতার কোনো বিকল্প নেই। আপনি দক্ষ হন, আপনি পাইপ ফিটিং শিখেন, আপনি কৃষি কাজটাই আপনি ভালো করে করেন, আপনি যেই কাজটা জানেন সেটা একটা ট্রেনিং নিয়ে, একটা সার্টিফিকেট নিয়ে সুন্দর করে যান, ভালো বেতন পাবেন, সম্মানজনক বেতন পাবেন, ভালোভাবে থাকতে পারবেন। এখন যারা প্রবাসী আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেবেন যে কাজ শিখে গেলে কেমন আর কাজ ছাড়া গেলে, কোনো কিছু না জেনে গেলে কেমন। আপনি তফাৎটা তখন বুঝতে পারবেন। কুয়েত ভিসারও একটা আপডেট আছে দর্শক, সেটা হচ্ছে কুয়েতের শ্রমবাজারও এখন বেশ কড়া। নতুন করে ওয়ার্ক পারমিট এবং ভিসা ইস্যুর ক্ষেত্রে কুয়েত সরকার পুলিশ ক্লিয়ারেন্সের একটা বিষয় চালু করেছে, এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ক্ষেত্রে অনেক কঠোরতা দেখাচ্ছে। এবং দক্ষ কর্মী ছাড়া সাধারণ শ্রমিকের যে ভিসা, অর্থাৎ আমরা যেভাবে যাচ্ছি বাংলাদেশ থেকে, যার ইচ্ছা হচ্ছে দালাল ধরে চলে যাচ্ছি, কোনো কাজ নাই, কিছু ড্রাইভিংটাও পারি না, এটা কোনো একটা কাজ শিখে যায়নি, এইসব ভিসায় আর যাওয়ার সুযোগ কুয়েতে নেই। এরবারে দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীদের ভোগান্তি নিয়ে আমরা কথা বলছিলাম, সেটা আমরা শুরুতেই আমি বলেছি। তবে এটা সত্য যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হয়রানি ভোগান্তি আগের চেয়ে অনেক কমেছে, এটা নিঃসন্দেহে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু আসলে ভোগান্তি নাই সেটা বলার সুযোগ নেই। এই বিমানবন্দরে যেসব কর্মীরা চাকরি করেন তাদের বেতন এই প্রবাসীদের টাকায় হয়, এটা মাথায় রাখা উচিত। কার সঙ্গে আপনি অসম্মানজনক কথা বলছেন? আমি তো বলি প্রবাসীদের স্যার বলতে হবে, প্রত্যেকটা কর্মকর্তার, যে কোনো রেমিটেন্স যোদ্ধাকে দেখে স্যার বলা উচিত। অথচ তাদের সঙ্গে বাজে ব্যবহার করেন আপনারা। প্রতিদিন এরকম ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়। আপনারা দেখেন না? আমাদের নীতি নির্ধারক যারা, তারা কি দেখেন না? দেখে কি আপনাদের একটু লজ্জা হয় না, কষ্ট হয় না, কিছু করার ইচ্ছে জাগে না মনে? একটু দেখেন প্লিজ, প্রবাসীদের প্রতি একটু সম্মানজনক দৃষ্টিতে তাকান, একটু মর্যাদা দেন তাদের, একটু রেকগনাইজ করেন, হ্যাঁ, স্বীকৃতি দেন তাদের। মানে কৃতজ্ঞতা বোধের যে একটা জায়গা আছে না, কৃতজ্ঞ হন আর কি। আমরা কৃতজ্ঞ হই আরো, জাতি হিসেবে বাঙালি এমনিতেই আমরা অকৃতজ্ঞ জাতি, সবাই বলে এটা, কিন্তু আমাদের আরো একটু কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। প্রবাসীদের প্রতি আমাদের আরো কৃতজ্ঞ হওয়া উচিত, সম্মানজনকভাবে তাদের সঙ্গে কথা বলা উচিত। এয়ারপোর্টে যেভাবে কথা বলে এক একজন কর্মী প্রবাসী শ্রমিকদের সঙ্গে, কারণ তারা তো আর পড়াশোনা জানে না, মধ্যপ্রাচ্যে যারা যায় তাদের সঙ্গে যেরকম আচরণ করে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। একজন মানুষ, আপনি তার সঙ্গে তাকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলছি, সূর্য সন্তান বলছি, অথচ আচরণ করছি খুবই বাজে, এটা হয় না।
আমাদের আরো বিনয়ী এবং শ্রদ্ধার সঙ্গে প্রবাসীদের সঙ্গে আচরণ করা উচিত বলে আমি মনে করি। দর্শক, আমরা শেষ করব তার আগে যদি আরো দু একটা খবর আপনাদের দিতে চাই, কিন্তু এই খবরগুলোর দেওয়ার চেয়ে আমার মনে হয় প্রধান খবরগুলো আরেকবার পরে আমরা শেষ করে দিই। সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চরমপন্থার জেরে দুই বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর এবং তাদের কাজের অনুমতি বাতিল করে দেওয়া হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কড়াকড়ি আছে, কিন্তু যাত্রীদের ভোগান্তির চিত্র আগের মতোই আছে, তুলনামূলক একটু কমলেও হয়রানি আসলে একদম শেষ হয়ে যায়নি এবং এখানে প্রচুর কাজ করার সুযোগ আমাদের সরকারের বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের আছে, মন্ত্রণালয়ের আছে। আরেকটা বিরাট বড় খবর হচ্ছে ইতালির, সেটা হচ্ছে কাগজপত্রবিহীন বা যারা অবৈধ প্রবাসী ইতালিতে বাংলাদেশি যারা আছেন বা বিশ্বের যেসব দেশেরই আছে তাদের একটা ঐতিহাসিক একটা সুখবর আছে। সাংবিধানিক আদালত তাদের একটা বিরাট রায় দিয়েছে প্রবাসীদের পক্ষে, অবৈধদের পক্ষে, কাগজপত্রবিহীন যারা তাদের পক্ষে, সেটি হচ্ছে যে এখন তারা পুনরায় আবেদন করতে পারবেন। এটা একটা বিরাট খবর, তাদের বৈধ হওয়ার একটা বিরাট সুযোগ নিঃসন্দেহে। আর মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে কথা বলছিলাম, এখন সবচেয়ে বেশি মানুষ কোন দেশে যাচ্ছে? সবচেয়ে বেশি মানুষ সৌদি আরব যাচ্ছে, প্রায় 70% মানুষ সৌদি আরবে যাচ্ছে। এরপর আমাদের সিঙ্গাপুর রয়েছে তৃতীয় অবস্থানে, আর কাতার রয়েছে দ্বিতীয় অবস্থানে। ওমানের ভিসার আপডেটটা বলছিলাম যে ওমানের ভিসা ইতিবাচক মন নিয়েছে, হয়তো আমরা ওমানের ভিসাটা পেয়ে যাব, বাংলাদেশ পেয়ে যাবে। কিন্তু আবারও বলি, ওমান কিন্তু দক্ষ ক্যাটাগরি ভিসা ছাড়া অন্য কোনো ভিসায় লোক নেবে না। কুয়েতও সেম অবস্থা, কুয়েতেও আপনার দক্ষ কর্মী ছাড়া, টেকনিক্যাল কর্মী ছাড়া, কাজ ছাড়া, বাদাইম্মা, এক কথায় আমরা গ্রামের ভাষায় যদি বলি বাদাইম্মা শ্রেণীর লোকজনকে পৃথিবীর কোনো দেশ আর নেবে না। কাজ শিখতে হবে, কাজ শিখে তারপর যেতে হবে। হ্যাঁ, কাজ না শিখে যাওয়ার সুযোগ নাই। রেমিটেন্সের রেকর্ড, জুলাইয়ের প্রথম 13 দিনেই 1.43 বিলিয়ন ডলার বাংলাদেশে এসেছে। দর্শক, আমি শেষ করতে চাই, আজকের মতো এখানেই শেষ করতে চাই এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে ভিশন 24 উত্তর আমেরিকা ভিত্তিক একটি গণমাধ্যম। দীর্ঘদিন ধরেই এই গণমাধ্যমটি তাদের সম্প্রচার চালিয়ে আসছে। সম্প্রতি বাংলাদেশেও তাদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে, এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, আনুষ্ঠানিকভাবে অল্প কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু হবে এবং আমাদের মূল ফোকাস থাকবে স্বদেশ এবং বিদেশে থাকা প্রবাসীদের মধ্যে একটা সেতুবন্ধন, প্রবাসীদের অধিকার, সংগ্রাম, সাফল্য, এই বিষয়গুলো তুলে ধরা এবং প্রবাসীদের কণ্ঠস্বর বিশ্বমঞ্চে তুলে ধরা, প্রবাসীদের ভোগান্তি, প্রবাসীদের বিরুদ্ধে অন্যায়, অকৃতজ্ঞতা, হয়রানি, এই বিষয়গুলো আমরা বলিষ্ঠ কণ্ঠে, নির্ভয়ে, নির্ভীক চিত্তে তুলে ধরব। আমরা জানি এই পথটা খুব সহজ কিছু নয়, কিন্তু এই কঠিন পথটাকে আমরা বেছে নিয়েছি, কারণ আমরা দ্বিতীয় প্রজন্মের যারা মুক্তিযোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা যারা, সূর্য সন্তান যারা, তাদের পাশে দাঁড়াতে চাই, কারণ আমরা বিশ্বাস করি একমাত্র তাদের পাশে দাঁড়ালে আপনি ইতিহাসের অংশ হতে পারবেন। অনেক ধন্যবাদ সবাইকে। আমাদের এই আয়োজন প্রতিদিন রাত 11টায় চলবে। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি রনক হাসান।